হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি হাব। আজকের ডেট হচ্ছে 31 মে 2020 এবং দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট কয়েকটা আর্টিকেল আমরা দেখে নেব। আজকে সানডে, তাই এডিটোরিয়াল সেকশন থাকে না, সো আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলসগুলো ডিসকাস করে নিচ্ছি। দেখো, ফার্স্টে এই পিকটা আমাদেরকে দেখা দরকার। এই যে গভর্নমেন্ট যে লকডাউন আমাদের 5 যেটা রয়েছে, সেখানে কী কী রেস্ট্রিকশন রয়েছে এখনও এবং কী কী রেস্ট্রিকশন নেই সেটা আমরা দেখে নেব। তো দেখো, unlocking the curbs, several restrictions will be eased in a phased manner in what the government termed as lockdown 1.0. তো দেখো, নো মোর রেড, অরেঞ্জ অ্যান্ড গ্রিন জোনস, লকডাউন অনলি ইন কন্টেনমেন্ট জোনস। তাহলে আর কোনো রেড, অরেঞ্জ আর গ্রিন জোন থাকলো না, শুধুমাত্র কন্টেনমেন্ট জোন, যেখানে সব থেকে বেশি কেসেস আসছে সেই জায়গাটাকে কন্টেনমেন্ট জোন থাকবে এবং সেখানে সব কিছু রেস্ট্রিক্টেড থাকবে, সব রকম অ্যাক্টিভিটি। নো মোর পারমিট সিস্টেম ফর ইন্টারস্টেট গভর্নমেন্ট অফ ভেহিকলস, কোনো রকম পারমিট সিস্টেম আর থাকবে না, আগের মতোই হয়ে যাবে। ইন্টারস্টেট মুভমেন্ট যেই ভেহিকলসগুলোর যেভাবে আগে হতো সেরকমই হবে। নো রিস্ট্রিকশন অন মুভমেন্ট উইথিন অ্যান্ড আউটসাইডার স্টেট, তো কোনো রকম রেস্ট্রিকশন আর থাকলো না স্টেটের ভেতরেও এবং স্টেটের বাইরেও আসা যাওয়াতে। ঠিক আছে, মুভমেন্টের ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশন আর নেই। তো অবাধে আসা যাওয়া করা যাবে, কিন্তু অবভিয়াসলি যে কন্টেনমেন্ট জোন আছে সেটাকে কিন্তু বন্ধ রাখতে হবে। এবং এটা হচ্ছে ফ্রম জুন 1 এই জিনিসগুলো। এবং ফ্রম জুন 8 জুন থেকে কি কি করা হবে দেখো, মল, রেস্টুরেন্টস, রিলিজিয়াস প্লেসেস টু ওপেন ইন অল এরিয়াস এক্সেপ্ট কন্টেনমেন্ট জোন। তো এখানেও কন্টেনমেন্ট জোন ছাড়া যত জায়গা আছে সব জায়গায় মল, রেস্টুরেন্ট, রিলিজিয়াস প্লেসেসগুলো খোলার পারমিশন দেওয়া হলো। এবং জুলাই থেকে কি হবে, ডিসিশন উইল বি মেড ওয়েদার টু রিওপেন স্কুলস অর আদার এডুকেশনাল ইনস্টিটিউশন। তো আপাতত স্কুল এবং এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ করার কথা বলা হয়েছে এবং জুলাইয়ে কিন্তু ডিসিশন নেওয়া হবে কি কীভাবে এবং স্কুল এবং আদার এডুকেশনাল ইনস্টিটিউশন খোলা হবে কি না। কী কী অ্যালাউড নেই এখনও, তো দেখো কী কী অ্যালাউড নেই এখানে লেখা আছে। বার, জিমনেশিয়ামস, এন্টারটেনমেন্ট পার্কস, সিনেমা হলস, মেট্রো রেল অ্যান্ড ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল, এগুলো কিন্তু অ্যালাউড নেই। অ্যাডভাইসারি ইন প্লেস, তো অ্যাডভাইসারি কী কী আছে, নাইট কারফিউ ফর অল নন এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস টু কন্টিনিউ ফ্রম 9 PM টু 5 AM। তো নাইট কারফিউ কিন্তু এখনও থাকবে। ঠিক আছে, তো যত কিছু কারফিউ ফর নন এসেন্সিয়াল অ্যাক্টিভিটিস, কোনো রকম নন এসেন্সিয়াল অ্যাক্টিভিটিসের জন্য নাইট কারফিউ চালু থাকবে 9 PM থেকে 5 AM পর্যন্ত। ফ্রি মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং আর ম্যান্ডেটরি, এবং ফেস মাস্ক অবশ্যই দরকার, এবং তার সাথে সাথে সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু এখনও ম্যান্ডেটরি থাকবে। অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম প্রেফারেবল, এবং প্রেফার করা হবে যাতে বাড়িতে বসেই কাজ করা যায়। ঠিক আছে, ওকে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ, নো নিড টু প্যানিক ওভার সার্জ ইন কেসেস, কেজরিওয়াল। তো দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন কোনো দরকার নেই প্যানিক, এখন সার্জ যেটা হচ্ছে এখানে তিনি বলেছেন উই হ্যাভ টু লার্ন টু লিভ উইথ দ্য ভাইরাস অ্যান্ড উই হ্যাভ টু অ্যারেঞ্জ দ্য এভরিথিং রিকোয়ার্ড টু ট্রিট ইট। তো আমাদেরকে এখন শিখে যেতে হবে, যেরকম আমরা অনেক দিন ধরে শুনে আসছি, সেটাই তিনিও বলেছেন যে আমাদেরকে এখন এই করোনার সাথেই বাঁচতে শিখে যেতে হবে এবং যত কিছু পারা যায়, যা কিছু পড়া যায় তাকে কার্ভ করার জন্য সেই অ্যারেঞ্জমেন্টগুলো আমাদের করে রাখতে হবে, যাতে আমাদের কোনো রকম অসুবিধার সৃষ্টি না হতে পারে। ঠিক আছে, ওকে। এখানে তোমরা দেখতে পাবে এলএসি স্ট্যান্ড অফ উইল বি রিজলভ থ্রু ডিপ্লোমেসি, রাজনাথ। তো চায়নার সাথে যে এলএসি স্ট্যান্ড অফ চলছে, আমাদের যে ডিসপুট চলছে, বর্ডার টেনশন চলছে, সেটা নিয়ে যিনি আমাদের এখন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, তিনি বলেছেন, আই টোল্ড হিম, একজন ইউএস রিপ্রেজেন্টেটিভ মার্ক এসপার, তিনি আমাদের রাজনাথ সিংকে ফোন করেছিলেন। তো তিনি তাকে বলেছেন, ইউএস রিপ্রেজেন্টেটিভকে, দ্যাট ইন্ডিয়া অ্যান্ড চায়না অলরেডি হ্যাড আ মেকানিজম দ্যাট ইফ দেয়ার ইজ এনি প্রবলেম বিটুইন দ্য টু কান্ট্রিজ ইট ইজ রিজলভ বাই মিলিটারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক ডায়ালগ, দ্যাট মেকানিজম ইজ ইন প্লেস অ্যান্ড দ্য ডায়ালগ ইজ অন। তো তিনি বলেছেন আমাদের এবং চায়নার মধ্যে অলরেডি এরকম ডিসপুট রিজলভ করার জন্য মেকানিজম রয়েছে, মিলিটারি মেকানিজমও রয়েছে এবং আর কি মেকানিজম রয়েছে, এবং ডিপ্লোম্যাটিক মেকানিজমও রয়েছে। তো এই দুটোর মাধ্যমে আমরা নিজেরাই রিজলভ করে নেব, এটা তিনি রিপ্লাই করেছেন। তো এটুকুই নিউজ ছিল। নেক্সট আমরা দেখব কি নিউজ আমাদের আছে এরপরে। উই আর গোয়িং টু ডিসকাস, ছোটো করে নেওয়া যাক যাতে চোখে পড়ে।
তো দেখো এখানে একটা নিউজ আছে, স্কাইমেট সেস মনসুন ইজ ইন আইএমডি ওয়েস্ট। তো আইএমডি ওয়েট করছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে এখনও কিন্তু মনসুন আসবে, এখনও আসেনি, কেরালায় স্টার্ট হয়নি, কিন্তু স্কাইমেট যেটা একটা প্রাইভেট ওয়েদার এজেন্সি এবং কেউ মানে অথেন্টিক একটা ওয়েদার এজেন্সি, সে আবার বলছে, স্কাইমেট বলছে যে অলরেডি মনসুন চলে এসেছে কেরালায়, 28শে মে থেকেই কেরালায় মনসুন চলে এসেছে। তারা কি বলেছে, দ্য সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ অ্যারাইভড ইন কেরালা এহেড অফ হিস নর্মাল অনসেট অন ডেট অফ জুন। তো আমাদের এটা জানা দরকার যে জুন 1 যেটা হচ্ছে সেটা নর্মাল ডেট মনসুনের অ্যারাইভাল ইন কেরালা। কেরালাতে সব থেকে আগে মনসুন স্টার্ট হয় আমাদের দেশে, ঠিক আছে, কিন্তু এবার কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে এরকমটা ফোরকাস্ট করেছে স্কাইমেট বলেছে, ঠিক আছে। অ্যান্ড স্কাইমেট ওয়েদার অ্যানাউন্সড অন দ্য স্যাটারডে, বাট দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেড দ্যাট কন্ডিশন ওয়ার নট yet right for the start of the season on mainland India। কিন্তু আবার আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আবার বলেছে যে এখনও কিন্তু কন্ডিশন এখনও রাইপ হয়নি, মানে এখনও কিন্তু কন্ডিশন একেবারে তার অনুকূল হয়ে যায়নি যে মনসুন স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে বলা রয়েছে এবং কিছু কিছু টার্ম আছে যেগুলো আমাদের জানতে হবে। আমি পরে একটা সেপারেট ভিডিও বানাবো এই মনসুনটা কিভাবে ফাংশন করে, এটা নিয়ে একটা টেকনিক্যাল ব্যাপার আছে মনসুনকে বোঝার জন্য, কি কি ফোরকাস্টের জন্য কি কি ইউজ করা হয়। যেরকম এখানে দেখতে পাচ্ছ আউটওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন, এটা দেখা হয়, ঠিক আছে, আরও অনেক কিছু দেখা হয়। তো কি কি মেকানিজম ইউজ করা হয়, এখানে দেখো 3 প্যারামিটার্সের কথা বলা হয়েছে, যেমন দেখো বলা হয়েছে IMD says that there are 3 major conditions to declare the onset. The first is after May 10, 60% of the 14 weather stations, যে weather স্টেশনগুলো আছে মিনিকয়, আমিনি, তিরুবনন্তপুরম, পানালুর, কোল্লাম, আলাপুজা, কোট্টায়াম, কোচি, ত্রিশূর, কোঝিকোড, থালাসেরি, কান্নুর, কুদুলু, ম্যাঙ্গালোর report rainfall of 2.5 mm or more for 2 consecutive days. The onset cover Kerala will be declared on the second day। তো 2 দিন পর পর যদি এইগুলো স্টেশনে যদি রিপোর্ট করা হয়, এত 2.5 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত যদি রিপোর্ট করা হয় পরপর 2 দিন কন্টিনিউয়াসলি, তার পরের দিন থেকেই কিন্তু ডিক্লেয়ার করা হয় মনসুন। অ্যান্ড দ্য সেকেন্ড কি কনসিডার করা হয়, দ্য সেকেন্ড ইজ ডেপথ অফ দ্য ওয়েস্টার্লিজ should be maintained up to 600 হেক্টোপাস্কালস, and the third is the ORL, যেটা আমি আগেই বললাম, আউটওয়ার্ড লং ওয়েভ রেডিয়েশন। তো এই জিনিসগুলোকে কিন্তু দেখে যেটা যেই ওআরএলটা যেটা থাকতে হবে 200 ওয়াট পার স্কোয়ার মিটার, তখন কিন্তু এটাকে ডিক্লেয়ার করা যাবে। এবং এটা খুবই টেকনিক্যাল ব্যাপার, এটাকে আমাদের সেপারেট আর্টিকেলে সেপারেট ভিডিওতে বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা যে শেয়ার করতে থাকো না তোমরা বা আমরা যারাই শেয়ার করি, নিউজ পেপারের পিডিএফ শেয়ার করে দিলাম। তো এখন থেকে দিল্লি হাইকোর্ট কিন্তু রায় দিয়েছে যে এরকম টেলিগ্রাম চ্যানেলে যদি পিডিএফ কোনো নিউজ পেপারের বা এরকম কিছু শেয়ার করা হয় যেটাতে কপিরাইট আছে, তাহলে কিন্তু সেই চ্যানেলটিকে মানে ডিলিট করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে। অ্যান্ড রিভিল ইউজার শেয়ারিং কন্টেন্ট ইললিগালি, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, দ্য দিল্লি হাইকোর্ট অন সানডে ডাইরেক্টেড দ্য মেসেজিং অ্যাপ টেলিগ্রাম টু ডিসক্লোজ দ্য আইডেন্টিটি অফ ইউজার্স হু রানিং চ্যানেলস অন ইস প্ল্যাটফর্ম টু ইলিগালি শেয়ার দ্য ই-পেপার ভার্সন অফ দৈনিক জাগরণ newspaper on a daily basis. The High Court also directed Telegram to take down the channels which were indulging in copyright infringement, কপিরাইট ভায়োলেশন যেটাকে বলছি, অ্যাক্টিভিটিস এগেন জাগরণ প্রকাশন। তো শুধুমাত্র একটা পত্রিকার এগেনস্টেই এটা বলেছে, কিন্তু এটা কিন্তু সবগুলোর জন্যই কিন্তু লাগু হবে, ঠিক আছে। দ্য পাবলিশার্স অফ দৈনিক জাগরণ উইদিন 48 hours, জাগরণ প্রকাশ had moved the High Court complaining that Telegram, a Dubai-based company, has allowed its users to create various channels without disclosing their identity, ঠিক আছে। তো টেলিগ্রাম এটা অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করার অধিকার দিয়ে দেয় একটা ওনারকে, এবং তারা কিন্তু অনেকগুলো চ্যানেল এভাবে ক্রিয়েট করে এই জিনিসগুলো করে থাকে, ভায়োলেশন করে থাকে, কপিরাইট ভায়োলেশন এবং আদার জিনিস। অ্যান্ড সাম অফ দ্য ইউজার্স জাগরণ প্রকাশের সেড হ্যাভ ক্রিয়েটেড চ্যানেলস অন হুইচ ই-পেপার্স অফ দৈনিক জাগরণ are being uploaded in PDF format on a daily basis. It said Telegram, with the help of these channels, is not only permitting availability of current edition of the e-paper but also previous edition ও পেয়ে যাচ্ছে ওখানে। And Jagran Prakashan said this feature is available only to subscribers.
এবং জাগরণ প্রকাশ বলছে আমরা সাবস্ক্রাইবার্সদেরই কিন্তু এই ফ্যাসিলিটিটা দিই। ইট কন্টেন্ডেড দ্যাট টেলিগ্রাম থ্রু দ্য চ্যানেলস ওয়াজ নট অনলি কজিং সিরিয়াস ফিনান্সিয়াল লস বাট অলসো ভায়োলেটিং ইস ট্রেডমার্ক রাইটস অ্যাজ ওয়েল অ্যাজ কপিরাইটস ইন দ্য নিউজ পেপার। তো এই জিনিসগুলো আমাদের দেখা দরকার, যাতে আমরা কোনো কিছু শেয়ার করছি সেটাতে কারো কপিরাইট বা ট্রেডমার্ক রাইটস এই জিনিসগুলো যাতে ভায়োলেট না হয়। ঠিক আছে, তো এটাই ছিল এখানে নিউজ। নেক্সট, তো দেখো নেপালে যে অপোজিশন আছে তারা কিন্তু নেপালের এই নিউ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, নিউ যে ম্যাপকে নতুনভাবে কালাপানিকে ইনক্লুড করার যে ম্যাপটা ইস্যু করেছে সেটাকে ব্যাক করেছে, সেটাকে সাপোর্ট করেছে। সো এখানে লেখা আছে দেখো, দ্য গভর্নমেন্ট অফ নেপাল অন স্যাটারডে সিকিউরড ক্রুশিয়াল সাপোর্ট অফ দ্য মেইন অপোজিশন পার্টি। কি নাম অপোজিশন পার্টির? নেপালি কংগ্রেস হচ্ছে অপোজিশন পার্টি, টু গ্র্যান্ড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য আপডেটেড ম্যাপ অফ দ্য কান্ট্রি দ্যাট ক্লেমস দ্য ডিসপুটেড টেরিটরি অফ কালাপানি। তারা হচ্ছে ডিসপিউটেড টেরিটরি কালাপানিকে নিজেদের ম্যাপে ইনক্লুড করেছে, নতুন ম্যাপে। অ্যান্ড দ্য ম্যাপ ওয়ান্স কনস্টিটিউশনালি গ্যারেন্টেড উইল অলসো ফিগার দ্য নেক্সট বুকস অ্যান্ড next books and other state symbols, official document, currency notes. Experts said Parliament stamp for the new map will alter the status quo from the Nepalese side and make a future solution difficult. তো সব কিছুতে চেঞ্জ হয়ে যাবে এখন স্ট্যাটাস। ম্যাপ যখন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যখন এটা পাস হয়ে যাবে তখন কিন্তু সব জায়গায় এরা চেঞ্জ করে দেবে নেপালিরা, যেমন তাদের বইয়ে এবং আদার অফিসিয়াল বা স্টেট সিম্বলে, অফিসিয়াল ডকুমেন্টে, কারেন্সি নোটে, সব জায়গায় কিন্তু ম্যাপের যে ব্যাপারটা সেটা কিন্তু চেঞ্জ করা দেওয়া হবে। এবং এর ফলে কিন্তু স্ট্যাটাস কুয়োটা চেঞ্জ হয়ে যাবে। এতদিন ধরে যে স্ট্যাটাস কুয়ো মানে যেই স্ট্যাটাস কুয়োটা ইন্ডিয়া আর নেপালের মধ্যে ছিল সেটাও চেঞ্জ হয়ে যাবে, এবং তার সাথে সাথে ফিউচারে যে কোনো সলিউশন করার পক্ষে কিন্তু এটা ডিফিকাল্ট হয়ে যাবে যদি একবার এটা কনস্টিটিউশনালি অ্যাডপ্ট হয়ে যায় নেপালের দ্বারা। নেপাল হ্যাজ অ্যাকিউজড ইন্ডিয়া অফ ইউনিল্যাটারাল অ্যাকশনস লাইক বিল্ডিংস রোডস ইন দ্য disputed Kalapani territory. Foreign Minister Pradeep Kumar Gayawali has urged India to withdraw troops from the Kalapani Lipulakh region and restore status quo. ঠিক আছে, তো নেপাল অলরেডি ইন্ডিয়াকে অ্যাকিউজ করেছে যে ইন্ডিয়া ইউনিল্যাটারাল মানে একাকীভাবে, মানে কোনো রকম ডিসকাশন না করে রোড তৈরি করছে ডিসপুটেড কালাপানি এরিয়াতে, যে কালাপানি এরিয়াটা ডিসপুটেড রয়েছে ইন্ডিয়া ও নেপালের মাঝখানে। এবং নেপালের ফরেন মিনিস্টার প্রদীপ কুমার গাইওয়ালি তিনি আর্জ করেছেন ইন্ডিয়াকে যাতে ইন্ডিয়া সেখান থেকে ট্রুপ সরিয়ে নেয়, কালাপানি এবং লিপুলেখ রিজিয়ন থেকে তারা যেন ট্রুপ সরিয়ে নেয় এবং সেখানে যে স্ট্যাটাস কো এতদিন ছিল সেটা যেন আগের মতোই রিস্টোর হয়ে যায়, সেটা তারা রিকোয়েস্ট করেছে। ঠিক আছে, এটাই ছিল এই নিউজটা। নেক্সট আমরা নিউজে চলে যাব। এখানে আমরা নিউজ দেখতে পাচ্ছি যে ট্রাম্প, এটা আমরা আগেই জানি, ট্রাম্প কাস্ট টাইস উইথ হু অ্যাজ কোভিড-19 গিভস ল্যাটিন আমেরিকা মানে ব্রাজিলে সব থেকে বেশি, ল্যাটিন আমেরিকায় এখন আরও বেশি করে কেসেস আসতেছে, সব থেকে দ্রুত ওখানে কেস ছড়াচ্ছে। তাই ট্রাম্প এখন একদম শিওর ডিসিশন নিয়ে নিলেন যে তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না, কোনো রকম ফান্ডিংও তিনি করবেন না। এবং সব থেকে বেশি কিন্তু ফান্ডিং কিন্তু ইউএসের দ্বারাই করা হতো। অ্যান্ড দ্য ইউএস ইজ বাই ফার দ্য হেলথ এজেন্সিজ বিগেস্ট কন্ট্রিবিউটার। লেখা আছে দেখো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড he is severing ties with the World Health Organization over his handling of the COVID-19 pandemic as the death toll from the disease spike again in the US and Brazil. তো US and Brazil, ইউনাইটেড স্টেটস এবং ব্রাজিল দুটো জায়গায় কিন্তু কেস বেড়েই চলেছে, কোনো রকম থামার নাম নিচ্ছেন না। এই রিগার্ডে, এই কনটেক্সটে ডোনাল্ড ট্রাম্প এই ডিসিশনটা নিয়েছেন, তিনি হুয়ের সাথে কোনো রকম সম্পর্ক রাখবেন না, কারণ তারা নিজেদের কিন্তু যেটা দায়িত্ব সেটা কিন্তু কোভিড-19 ক্ষেত্রে পালন করতে বিফল হয়েছে এই আর্গুমেন্টটা দিয়ে, এবং এটা অনেকটা সত্যিও বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পারবো, আচ্ছা হুয়ের যদি ফান্ডিং না করে তাহলে কিন্তু পুরো ওয়ার্ল্ডের ক্ষতি হয়, কারণ হু কিন্তু বিভিন্ন রকম হেলথ এমার্জেন্সিতে বিভিন্ন দেশকে সাহায্য করে থাকে, বিশেষ করে পুয়ার কান্ট্রিগুলো কিন্তু অনেক হেল্প পেয়ে থাকে। আচ্ছা, ড্রাফট ই কমার্স পলিসি ফর কমেন্ট সুন, ডিপিআইইটি। ঠিক আছে, ডিপিআইইটি বলছে যে একটা ড্রাফট ই কমার্স পলিসি কিন্তু তাড়াতাড়ি আসবে, এবং তার জন্য আমাদের সকলের কাছ থেকে কিন্তু তারা সাজেশন চাইছে। কান্ট্রি শুড হ্যাভ এ ক্লিয়ার পলিসি। ই কমার্সের জন্য তারা কতটা ডেটা নিতে পারবে কাস্টমারদের কাছ থেকে, তাদের যে প্রোডাক্ট থাকবে সেগুলো কতটা মানে তাদেরকে সেগুলো
কতটা কোয়ালিটিপূর্ণ থাকতে হবে সেই জিনিসে একটা পলিসি থাকবে, সেটাকে যাতে তারা ভায়োলেট না করতে পারে। আদারওয়াইজ কিন্তু আমাদের কনজিউমারদের ইন্টারেস্ট যাতে হার্ট না হয় তার জন্য। আর ডিপিআইআইটিটা কি, আমাদের ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, এটা হচ্ছে ডিপিআইআইটি, এই ফুল ফর্মটা মনে রাখতে হবে আমাদের। তো ডিপিআইআইটি উইল সুন ভেরি সুন পুট আ ড্রাফট ই কমার্স পলিসি ইন দ্য পাবলিক ডোমেন টু সিক ভিউজ অ্যান্ড কমেন্টস আর টপ গভর্নমেন্ট অফিসিয়াল সেড অন স্যাটারডে। তো একটা ড্রাফট ই কমার্স পলিসি তৈরি করা হবে, তার জন্য খুব তাড়াতাড়ি এরা পাবলিক ডোমেনে একটা এরকম পলিসি রাখবে যাতে সবাই কমেন্ট করতে পারে এই পলিসির উপর যে এর মধ্যে কী কী অ্যামেন্ডমেন্ট করা হতে পারে। সো দেখো এখানে বলেছে, সো দ্য ই কমার্স পলিসি ফার্স্ট শুড লে ডাউন, কী কী করতে পারে তারা, এখানে বলা হয়েছে দ্য ই কমার্স পলিসি ফার্স্টলি শুড লে ডাউন আ ভেরি ক্লিয়ার পলিসি, একদম ক্লিয়ার, কোনো রকম তার মধ্যে ওপেক না থাকুক কোনো কিছু, ঠিক আছে। তো ক্লিয়ার পলিসি অন হোয়াট ইজ ডেটা, ডেটাটা অ্যাকচুয়ালি কী, হোয়াট কাইন্ড অফ ডেটা দ্য ই কমার্স কোম্পানিজ ক্যান ইউজ, কোন রকম ডাটা তারা ইউজ করতে পারবে ফিউচারে। ধরো আমাদের কাছ থেকে ডেটা নিল, তো এরকম না যে তারা সেই ডেটাগুলো সবসময় ইউজ করবে তাদের কাজের জন্য, ঠিক আছে। তো কোন ডাটাগুলো তারা সবসময় ইউজ করতে পারবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য। হাউ দ্য সিটিজেন্স রাইট, সিটিজেন্সদের যে রাইট আছে, তাদের অধিকার আছে, সিটিজেন্স রাইটস অফ প্রাইভেসি ক্যান বি প্রোটেক্টেড, সেটা কীভাবে প্রোটেক্ট করা যাবে, কারণ আমরা অনেক কিছু আমাদের পছন্দ অপছন্দ অনেক কিছু সেখানে পুট করছি, তো সেই রাইটসটা, আমাদের যে প্রাইভেসির যে রাইটসটা আছে সেটা কীভাবে প্রোটেক্টেড করা যাবে। হাউ দ্য ই কমার্স ডেটা ইজ বিং লেভারেজড ফর আদার পারপাসেস, এবং ই কমার্সের ডেটাটাকে কীভাবে লেভারেজ করা যাবে অন্য পারপাসের জন্য, অন্য কাজের জন্য। আদার কমার্শিয়াল বেনিফিটস অ্যাক্রু টু দ্য ই কমার্স ডেটা হোল্ডার, এবং তারা অন্য কোনো বেনিফিট পাচ্ছে কি না, এই যে ই কমার্স ডেটা তাদের কাছে আছে তার জন্য তারা অন্য কোনো কী কী বেনিফিট পাচ্ছে। হাউ সিটিজেন্স লাইক ইউ অ্যান্ড মি ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দোজ বেনিফিটস, এবং আমরা কীভাবে সেই বেনিফিটস থেকে বেনিফিট পাবো, তারা যে এই জিনিসগুলো ইউজ করে বেনিফিট পাচ্ছে, এবং আমরা কিভাবে, আমরা এবং তোমার মতো যে নাগরিকরা তারা কিভাবে সেই অ্যাক্সেস করবে সেই বেনিফিট থেকে, কারণ আমাদেরও অধিকার আছে, আমাদের ডেটা থেকে তারা বেনিফিট নিচ্ছে, তো আমাদেরও সেই বেনিফিটে একটা শেয়ার থাকা উচিত, তাই না। তো সেকেন্ডলি দেয়ার আর আ লট অফ কাউন্টারফিট অ্যান্ড ইনফেরিয়ার প্রোডাক্টস, এটা আমরা সকলেই পরিচিত কম বেশি, যে অনেক সময় যে প্রোডাক্টস দেখানো থাকে সেগুলো পৌঁছায় না আমাদের কাছে। সো দেয়ার আর লট অফ কাউন্টারফিট মানে ফেক প্রোডাক্ট থাকে, ইনফেরিয়ার মানে খারাপ কোয়ালিটির প্রোডাক্ট থাকে, অ্যান্ড ভায়োলেশন অফ ভেরিয়াস সেফটি স্ট্যান্ডার্ড, এবং সেফটি স্ট্যান্ডার্ডেরও ভায়োলেশন কিন্তু করা হয়ে থাকে বিভিন্ন প্রোডাক্টে। হাউ ক্যান দিস বি টেকেন কেয়ার অফ, হাউ ক্যান কনজিউমার রাইটস বি প্রোটেক্টেড, এই জিনিসগুলো অ্যাড্রেস করা হবে, নতুন ই কমার্স পলিসি হবে এবং সব কোম্পানিকে সেটা মেনে চলতে হবে ইন ফিউচারে, ঠিক আছে। এটাই এই নিউজে ছিল। এবার আমরা আজকে আমাদের লাস্টে যেটা নিউজ সেটা আমরা একটু আমি জাস্ট পড়ে দেবো, এখানে বোঝার কিছু নেই, যেটা লোকাস্ট যেটা সেটা নিয়ে রয়েছে একটা আর্টিকেল, ঠিক আছে। এটা হচ্ছে এডিটোরিয়ালের মতোই একটা বলতে পারো, যে ওয়াই ইজ দ্য লোকাস্ট আজ পোজিং আ থ্রেট টু এগ্রিকালচার ইন ইন্ডিয়া। তো আমরা এতদিন যেগুলো লোকাস্ট নিয়ে পড়েছি সেগুলো এখানে লেখা আছে, আরও একটু বেশি বড় ডিটেলে কিন্তু লেখা আছে। তো প্রথম থেকে আমি জাস্ট পড়বো, বোঝাবো না, তোমরা নিজেই বুঝে যাবে, এখানে বোঝার কিছু নেই, ঠিক আছে। তো সো দেখো, হোয়াট এক্সপ্লেইনস দ্য অ্যাটাক দিস ইয়ার, হাউ ক্যান দ্য কান্ট্রি কমব্যাট দিস ইনসেক্ট ইনভেশন, ঠিক আছে, কিভাবে কান্ট্রি এই ইনসেক্ট যে ইনভেশন মানে আক্রমণ টাইপের একটা, তো এই যে লোকাস্ট যেটা আমরা পঙ্গপাল বলছি, এই পঙ্গপাল যে আক্রমণ করেছে সেটা থেকে আমরা কিভাবে বেরোবো, আমরা কিভাবে লড়াই করব, ঠিক আছে। তো জ্যাকব কোসি এটা লিখেছেন। সো দেখো, দ্য স্টোরি সো ফার, এতদিন কি স্টোরি ছিল সেটা তিনি বলেছেন। India is gearing up for what could be one of its worst locust invasion in decades. Outbreaks of the insect attack have been reported from Gujarat, Rajasthan, Maharashtra, Madhya Pradesh, Punjab, Haryana, Uttar Pradesh. On Thursday, May 28, the Delhi government issued an advisory to farmers to spray pesticides and keep a possible attack at bay. Last year, Gujarat and Rajasthan had reported infestation, but it could be worse this year because of a chain of climate events. তো লাস্ট ইয়ারেও কিন্তু অ্যাটাক হয়েছিল, কিন্তু এই বছর অনেকটাই খারাপভাবে অ্যাটাক হয়েছে, কারণ এই বছর যে ক্লাইমেট ছিল খুব অনুকূল ছিল তাদের পক্ষে, ঠিক আছে। চেন অফ ক্লাইমেট ইভেন্টস, অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাক্সিটি ইন সেভারাল কান্ট্রিজ, এবং অনেকগুলো কান্ট্রি এগুলোকে ভালো করে ডিল করতে পারেনি, যেমন বলা হয় পাকিস্তান কিন্তু সঠিকভাবে পেস্টিসাইড দিতে পারেনি, ফলে তারা যে ছোট ছোট মানে
তাদের যে লার্ভাগুলো ছিল, মানে ব্রিডগুলো ছিল, সেগুলো ছোট ছোট ছিল, তখনই মেরে ফেলা যেত। কিন্তু সেগুলো না মারার ফলে কি সেগুলো বড় হয়ে আমাদের দেশে আসতে পারেছে, এটাই বলা হয়েছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিয়ার রয়েছে বিভিন্ন কান্ট্রির, মানে যেখান থেকে আসছে, কারণ আফ্রিকা থেকে আসছে, মিডিল ইস্ট থেকে আসছে, তারপরে পাকিস্তানে আসছে, তারপরে কিন্তু ইন্ডিয়াতে আসছে। ঠিক আছে, এভাবে তার যেই কান্ট্রিগুলো মাঝে রাস্তায় পড়বে তাদেরকে কিন্তু স্টেপ নিতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা কান্ট্রি প্রোটেক্টেড হবে না। অ্যান্ড দ্য ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস ব্রট অন বাই দ্য কোভিড-19 প্যান্ডেমিক, এটা এবং এ তো সবার সেন্টারেই রয়েছে এখন, যে কোনো আমফান বলো আর যে কোনো এখন ডিজাস্টার চলছে, সবার কেন্দ্রে কিন্তু কোভিড-19 প্রবলেম কিন্তু থাকছেই, তাই না? Experts have warned of huge crop losses if the swarms are not stopped by June, when the monsoon will lead to a new season of sowing rice, sugarcane, cotton and other crops. তো নতুন সিজনে যখন আমরা রাইস, সুগারকেন, কটন অ্যান্ড ক্রপস হারভেস্ট করব, মিনস কাল্টিভেট করব, তখন জুন মাস অবধি যদি এদেরকে কার্টেল না করা যায় তাহলে কিন্তু আমাদের ফসলের পক্ষে বিরাট ক্ষতি হয়ে যাবে, এই সব বিশেষ করে এই সমস্ত ফসলের ক্ষেত্রে, খারিফ ক্রপসের ক্ষেত্রে। ওয়েন ওয়াজ দ্য লাস্ট বিগ আউটব্রেক, এবার জিজ্ঞেস করা হয়েছে কখন লাস্ট এরকম বিগ আউটব্রেক হয়েছিল। দ্য লাস্ট বিগ ইনফেস্টেশন ওয়াজ ইন 2010. দেয়ার ওয়াজ 13 locust plagues between 1964 and 1997. From 1997 to 2010, there were 5 outbreaks that were controlled. From 2010 to 18, there were no major swarms or breeding reported. According to the Locust Warning Organization in Jodhpur, তা আমাদের যে লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন সেটা কোথায় রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, যোধপুর, রাজস্থানে রয়েছে। ইন 2019, গুজরাট অ্যান্ড রাজস্থান রিপোর্টেড আ সিগনিফিক্যান্ট সার্জ ইন লোকাস্ট ইনফেস্টেশন। এই 2019-এও কিন্তু গুজরাট এবং রাজস্থানে কিন্তু এটা ফেস করেছিল এই ইনফেস্টেশনটা লোকাস্টের। নিয়ারলি 3.5 লাখ হেক্টেয়ার্স অফ কিউমিন, রেপ সিড অ্যান্ড মাস্টার্ড ওয়ার ড্যামেজ। তো এতটা পরিমাণ ফসল কিন্তু ড্যামেজ হয়ে গেছিলো। অ্যান্ড অফিসিয়াল হ্যাড দেন সেড দ্যাট ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অ্যাটাক সিন্স 1993, এবং তখন তারা বলেছিলেন যে এটা সব থেকে খারাপ 1993 এর পরে। কিন্তু দিস ওয়াজ পার্টলি ডিউ টু দ্য আনইউজুয়ালি লং মনসুন, বাট অলসো বিকজ অফ পেস্ট কন্ট্রোল অপারেশন ওয়ারি ইনএডিকুয়েট। তো শুধুমাত্র এটা না যে আনইউজুয়ালি লং মনসুনের জন্য এটা হচ্ছে, তার সাথে সাথে যে পেস্ট কন্ট্রোল করার কথা ছিল অপারেশন, সেটা সঠিকভাবে হয়নি, তাই সেটা একটা কারণ। Therefore, nascent population of the insect had not been out. Nascent population মানে যেটা আমি বললাম, ছোট পপুলেশন, যেটা আমরা যেরকম বলি ইনফ্যান্ট, ওরকমই তাদের হয় nascent population, যেটা ইনসেক্টের, এই ইনসেক্ট মানে লোকাস্টের, সেটাকে ওয়াইপড আউট করা যায়নি, মানে সেটাকে মানে রিমুভ করা যায়নি লার্জ স্কেলে। অ্যান্ড হু কিপস আপ অ্যান আই অফ দ্য লোকাস্ট, এবার কে এই লোকাস্টের উপর আই বা নজর রাখে? তো দেখো, অ্যাজ এ রেজাল্ট অফ দ্য 1926, 32, 31, 32 locust plague in India under the British Raj at the time began research into the desert locust beginning in 1931. তো এই সময় যখন এতটা পরিমাণে আক্রমণ করেছিল তখন থেকেই রিসার্চ স্টার্ট হয়ে গেছিল আমাদের দেশে, ব্রিটিশ আমল থেকেই। অ্যান্ড ইট দেন লেড টু দ্য এস্টাবলিশমেন্ট ইন 1939 অফ পার্মানেন্ট লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন উইথ স্টেশন ইন করাচি, কারণ সেদিক থেকেই প্রথম আসছিল। তো ওখানেই কিন্তু করাচি তখন ইন্ডিয়ার পার্ট ছিল, তো সেখানেই কিন্তু লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশনটা এস্টাবলিশ হয়েছিল কত সালে? 1939-এ। ঠিক আছে, আনডিভাইডেড ইন্ডিয়া আমরা তখন ওটাকে এখন বলতে পারি। অ্যান্ড ইটস মেইন জব ওয়াজ টু কিপ আউট অ্যান আই ফর আ স্পেসিফিক সাবস্পেসিস অফ দ্য ইনসেক্ট, the desert locust that sprang into the region from the third desert. This is wealth of the scientific and new newspaper report that point to locust attacks being a major source of the colonial administration, and hence the reference to it's a plague which is now they continue to be recorded to the patient. তো এই যে ভেরিয়াস রিপোর্টে, ভেরিয়াস নিউজপেপারে কিন্তু আমরা এগুলো জানতে পারছি, এবং তারা যে এটাকে প্লেগ বলে উল্লেখ করতো সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি এইসব নিউজপেপার রিপোর্ট থেকে। অ্যান্ড দেয়ার ওয়াজ সিরিয়াস আউটব্রেকস ইন 1820, এইগুলো সমস্ত বছরে কিন্তু আউটব্রেক হয়েছিল, এত কিছু আমাদের জানার দরকার নেই। আর পার্টিকুলারলি ব্যাড যেটা হয়েছিল সব থেকে সেই 1926, 1931-এ prompted the imperial administration to establish the Karachi Warning Center, যেটা আমরা আগেই দেখলাম, যেটা লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন করাচিতে। ঠিক আছে, আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া এস্টাবলিশ ইটস ওন সেন্টার অ্যাট যোধপুর, রাজস্থান। তো ইন্ডিপেন্ডেন্সের পরে, স্বাধীনতার পরে কিন্তু আমরা এই যোধপুরের যে সেন্টারটা সেটা স্থাপন করেছিলাম as a part of Directorate of the Plant Protection, Quarantine and Storage under the Ministry of Agriculture. So what is the climate link to the infestation? এবার ক্লাইমেটের সাথে এই ইনফেস্টেশনের কি লিঙ্ক আছে? এই যে লোকাস্ট ইনফেস্টেশন হচ্ছে তার লিঙ্কটা কি আছে ক্লাইমেটের সাথে? কারণ বলা হচ্ছে যে ক্লাইমেটের সাথে কিন্তু একটা
লিঙ্ক রয়েছে। ক্লাইমেট যেরকম হবে অনুকূল হলে তারা বেশি পরিমাণে ব্রিডও করতে পারবে, বেশি পরিমাণে ছড়াতেও পারবে। তো দেখো, প্যাটার্ন অফ ওয়ার্মিং ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান মে বি আ ট্রিগার। তো ইন্ডিয়ান ওশিয়ানের যে ওয়ার্মিংয়ের প্যাটার্নটা রয়েছে, যেভাবে ইন্ডিয়ান ওশিয়ান গরম হয়ে থাকে, সেটা কিন্তু একটা ট্রিগারের কাজ করে। আ ফেনোমেনন কল্ড দ্য ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল। এই ফেনোমেননটাকে বলা হয় ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল, ইন হুইচ দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন পার্টস অফ দ্য ওশিয়ান ওয়ার্ম ডিফারেন্টলি। এর মধ্যে কি হয় যে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্ট থাকে কোনো একটা আমাদের যে ওশিয়ানের, ইন্ডিয়ান ওশিয়ানের, সেটা কিন্তু ডিফারেন্টলি ওয়ার্ম হয়, মানে একদিকে কম হবে একদিকে বেশি হবে, মানে একই সম পরিমাণ ওয়ার্ম হবে না। অ্যান্ড টেন টু হ্যাভ অ্যান আউটসাইজ ইম্প্যাক্ট ইন ব্রিঙ্গিং এক্সেসিভ রেঞ্জ টু দ্য ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট এশিয়া। এবং এর ফলে কি হয়, এক্সেসিভ রেনিং হয়ে থাকে ইন্ডিয়া এবং ওয়েস্ট এশিয়া, মানে পশ্চিম এশিয়াতে। আ পজিটিভ ডায়াপোল ইজ ওয়েন দ্য ওয়েস্টার্ন পার্ট ইজ হটার বাই এ ডিগ্রি অর মোর দ্যান দ্য ইস্টার্ন। এবং পজিটিভ ডায়াপোল তখন ক্রিয়েট হয় যখন ওয়েস্টার্ন পার্ট ওশিয়ানের সেটা 1 ডিগ্রি বেশি উষ্ণ হয় ইস্টার্ন পার্ট থেকে। অ্যান্ড লাস্ট ইয়ার স ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পজিটিভ ডায়াপোলস ইন দ্য ইন্ডিয়ান নেইবারহুড হুইচ ব্রট অন আ ডিফারেন্স অফ দ্য মোর দ্যান 2 ডিগ্রিজ। এবং লাস্ট ইয়ার তো 2 ডিগ্রির মতো ডিফারেন্স হয়ে গেছিলো এই পজিটিভ ডায়াপোলের জন্য, যেটা আমরা এখনই ডিসকাস করলাম। যখন ডিফারেন্সটা খুব বেশি হয়ে যায় তখন পজিটিভ ডায়াপোল হয়, ওয়ার্মিং বেশি হয়। দ্য ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল ওয়াজ সো স্ট্রং দ্যাট ইট ওভাররোড কনসার্নস অফ এ ড্রট ইন ইন্ডিয়া লাস্ট জুন অ্যান্ড ব্রট টরেন্টিয়াল রেনফল। এবং এই ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোল এতই স্ট্রং ছিল, ঠিক আছে, যে তার ফলে কিন্তু আমাদের দেশে যে ড্রটের কন্ডিশন ছিল সেটা ওভাররাইড করে গেছিলো এবং টরেন্সিয়াল রেনফল ঘটিয়েছিল লাস্ট ইয়ার। অ্যান্ড দ্য মোস্ট ইন্ডিয়া হ্যাজ সিন ইন ডিকেডস, মানে 10 বছরেও এক ডিকেডেও যত দেখেনি তার থেকে বেশি রেনফল কিন্তু লাস্ট ইয়ার হয়েছিল এই ফেনোমেননের জন্যই, ওশিয়ান ডায়াপোল, যে পজিটিভ ডায়াপোল আমরা দেখতে পেয়েছিলাম তার জন্য। ইট অলসো লাস্টেড নিয়ারলি আ মান্থ মোর দ্যান হোয়াট ইজ নর্মাল। এবং যেটা নর্মাল থাকে, জাস্ট আ সেকেন্ড, কোথায় গেল? ওকে, পেয়ে গেছি। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, ইট অলসো লাস্টেড নিয়ারলি আ মান্থ মোর দ্যান হোয়াট ইজ নর্মাল, ঠিক আছে। এবং যেটা যত নর্মাল থাকে তার থেকে বেশি 1 মাস এটা কিন্তু এটা লাস্টিং করেছিল। অ্যান্ড দিস এক্সটেন্ডেড রেনফল কন্টিনিউস ইন সেভারাল পার্টস অফ ওয়েস্ট এশিয়া। এবং তার ফলে রেনফল কন্টিনিউ হয়েছিল ওয়েস্ট এশিয়ার সেভারাল পার্টসে, ওমান, ইয়েমেন অ্যান্ড ইন দ্য হর্ন অফ আফ্রিকা, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, সো মাচ সো দ্যাট দ্য ড্রাই স্যান্ড বিকাম হেভিলি ময়েশ্চার লেডেন, ফ্যাসিলিটিং দ্য ফর্মেশন অফ সেভারাল লকাস্ট স্টর্মস। তো বুঝতে পারছো কীভাবে এফেক্ট করছে এই যে এক্সটেন্ডেড রেনফল, সেটা কী হয়েছিল, ওয়েস্ট এশিয়ার বিভিন্ন পার্টেও ছড়িয়ে পড়েছিল। এবং ইভেন ওমান, ইয়েমেন অ্যান্ড ইন দ্য হর্ন অফ আফ্রিকা, যেখানে কোন কোন দেশ আছে হর্ন অফ আফ্রিকাতে, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, এবং এতটাই ছড়িয়ে পড়েছিল যে তারা হচ্ছে এই যে ড্রাই স্যান্ড ছিল সেটা খুবই হেভিলি ময়েশ্চার হয়ে গেছিলো বৃষ্টিপাতের ফলে, এবং সেটা ফেসিলিটেট করেছিল, মানে বাড়িয়ে দিয়েছিল এই লোকাস্ট সোয়াম্পের ফরমেশনে, ঠিক আছে। তো ওয়াইল দিস ডায়াপোল ওয়াজ বিগিনিং টু টেক শেপ বাই লেট 2018, দ্য লোকাস্ট আউটব্রেকস ওয়ার গ্রোয়িং ইন আফ্রিকা, ঠিক আছে। ইট ইনক্রিজ লাস্ট ইয়ার, এবং এটা আরও বেশি করে লাস্ট ইয়ার ইনক্রিজ হয়েছিল ডিউ টু ফেভারেবল উইন্ডসটাও ফেভারেবল দিকে গেছিলো, মানে উইন্ডস যেদিকে যাবে সেদিকে কিন্তু তারা কিন্তু ইয়ে করবে, তাই না। তো ইট হেল্প সোয়াম্পস টু ফ্লাই অ্যান্ড ব্রিড ইন দ্য ট্র্যাডিশনাল গ্রাউন্ডস ইন ইরান। এই যে উইন্ড ফ্লো হয়েছিল সেটা তাদের এই সোয়াম্পসগুলোকে, লোকাস্টের সোয়াম্পস মিনস তাদের যে বড় বড় গ্রুপ, সেগুলোকে ফ্লাই করতে, লোকাস্টের সোয়াম্পসকে ফ্লাই করতে অ্যান্ড ব্রিড করতে ট্র্যাডিশনাল গ্রাউন্ডস অফ ইরানে, যেখানে প্রথম থেকেই এদের কিন্তু একটা আধিপত্য দেখা যায় তাদের এই যে তাদের প্রজননে। অ্যান্ড আফগানিস্তান, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, ইরান, আফগানিস্তান, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, এই সমস্ত দেশ কিন্তু তাদের মেন ব্রিডিং গ্রাউন্ড। অ্যান্ড দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আর স্পেশালিস্ট এজেন্সি অফ দ্য ইউনাইটেড নেশনস, যেটা
সেটা হ্যাজ বিন সেন্ডিং অ্যালার্টস অন ডেভেলপিং সোয়ামস। তারা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যালার্ম কিন্তু দিয়ে যাচ্ছে, ওয়ার্নিং দিয়ে যাচ্ছে এই যে ডেভেলপিং সোয়ামসদের ব্যাপারে, কারণ তারা হচ্ছে খাদ্য সুরক্ষা দেখে, এবং এই যে সোয়াম এরা কিন্তু খাদ্য সুরক্ষাটাকেই নষ্ট করছে। আমরা যদি পিকচারে দেখি একবার সোয়ামসগুলোকে তোমরা দেখতে পাবে যে কিভাবে আমি যেই জায়গাগুলোর কথা বললাম এখনই, দেখো এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, এখানে ওমান, ইয়েমেন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, সরি এটা হর্ন অফ আফ্রিকা, এখানে দেখো ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া, এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকা, এবং আফ্রিকার অন্যান্য দেশগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা, মিডিল ইস্টের দেশগুলো, এটা হচ্ছে আফ্রিকার দেশগুলো, এটা হচ্ছে মিডিল ইস্টের দেশগুলো, যেমন ওমান, ইয়েমেন, সৌদি আরবিয়াতেও অল্প গেছে, অ্যান্ড তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ব্রিডিং গ্রাউন্ডটা, তারপরে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান, এই জায়গাগুলোতে কিন্তু লোকাস্টের ডিভাস্টেটিং সোয়ামস কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি সোমালিয়া। সোমালিয়া অ্যানাউন্সড এ ন্যাশনাল স্টেট অফ এমার্জেন্সি ডিউ টু আউটব্রেক ইন ফেব্রুয়ারি 2020, এবং সোমালিয়া কিন্তু তাদের দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল ফেব্রুয়ারিতেই 2020-তে, ওয়াইল পাকিস্তান ডিক্লেয়ার্ড আ ন্যাশনাল এমার্জেন্সি ফর দ্য সেকেন্ড টাইম দিস ইয়ার, এবং পাকিস্তান ডিক্লেয়ার করেছে ন্যাশনাল এমার্জেন্সি দ্বিতীয়বার এই লোকাস্ট সোয়ামের জন্য। দ্য আনইউজুয়ালি মাইল্ড সামার দিস ইয়ার হুইচ স সেভারাল বাউটস অফ রেইনফল ওভার নর্থ অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডিয়া ফ্রম মার্চ টু মে অলসো হেল্প দ্য ইনসেক্টস ব্রিথ। তাহলে এই যে এখন আনইউজুয়াল একটা রেন দেখা দিচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, বিশেষ করে এই মাসগুলোতে, তাই না, কোন মাসগুলোতে আমরা দেখলাম, মার্চ থেকে মে মাসগুলোতে, সেটা আরও হেল্প করছে এই ইনসেক্টগুলোকে ব্রিড করার ক্ষেত্রে, প্রজনন করার ক্ষেত্রে। অ্যান্ড দ্য নর্মাল লোকাল সিজন ইন ইন্ডিয়া স্প্যান্স জুন টু নভেম্বর অ্যান্ড কোইনসাইড উইথ দ্য খারিফ সিজন। এমনি যে লোকাস্ট সিজন থাকে সেটা কিন্তু জুন থেকে নভেম্বর পর্যন্ত থাকে, যেটা খারিফ সিজনের সাথে কোইনসাইড করে যায়। সো ফার সোয়ামস হ্যাভ বিন রেকর্ডেড ইন নিয়ারলি 50,000 হেক্টেয়ার ইন রাজস্থান অ্যান্ড মধ্যপ্রদেশ, অ্যান্ড ইফ দে কন্টিনিউ টু থ্রাইভ অ্যাজ দ্য মনসুন অ্যারাইভ ইট কুড কজ সিরিয়াস এগ্রিকালচারাল ড্যামেজ। তাহলে বুঝতে পারছো এরা কিন্তু অলরেডি হচ্ছে নিয়ারলি 50,000 হেক্টেয়ার রাজস্থানে এবং মধ্যপ্রদেশে কিন্তু ফসল ক্ষতি করে ফেলেছে, এবং তারা যদি কন্টিনিউয়াসলি যদি থাকে তারা কিন্তু আরও বেশি আমাদের এগ্রিকালচার ড্যামেজকে কিন্তু অ্যাগ্রিভেট করবে। ওকে, তো হাউ আর দ্য লোকাস্ট ইনভেশন ডেল্ট উইথ, তাহলে কীভাবে এদের সাথে ডিল করা উচিত? আর লোকাস্ট অ্যাটাক হ্যাজ টু ডেল্ট উইথ বাই স্প্রেইং পেস্ট কন্ট্রোল অ্যান্ড প্ল্যান্ট প্রোটেক্টিভ কেমিক্যালস, এই জিনিসগুলো ইউজ করতে হবে। অ্যাকর্ডিং টু FAO's লোকাস্ট সিচুয়েশন বুলেটিন অফ May 27, adult locusts were forming groups and small swarms in spring breeding areas in Balochistan, Indus Valley, Pakistan, and southern coast and parts of Sistan Balochistan. This infestation are likely to move to the summer breeding areas along India-Pakistan from the Cholistan to Tharparkar. In India, existing groups of swarms have continued to move east and to the central state of Madhya Pradesh and Maharashtra. Much of these movements were associated with the strong ওয়েস্টার্লি উইন্ডস অফ সাইক্লোন আমফান, ঠিক আছে, তো এর সাথে সাথেও কিন্তু মুভ করছে। অ্যান্ড সেভারলি সাকসেসিভ ওয়েভস অফ ইনভেশনস আর লাইকলি আনটিল জুলাই ইন রাজস্থান, এবং এরকম সাকসেসিভ ওয়েভস আমরা দেখতে পাবো তাদের ইনভেশনের জুলাই পর্যন্ত রাজস্থানে, উইথ ইস্টওয়ার্ড সার্জেস অ্যাক্রস নর্দার্ন ইন্ডিয়া অ্যাজ ফার অ্যাজ দ্য বিহার অ্যান্ড ওড়িশা, ইভেন বিহার এবং ওড়িশা অবধি যেতে পারে। আমি যেই পঙ্গপালের ভিডিও বানিয়েছিলাম সেখানেও কিন্তু আমি বলেছিলাম বাই ওয়েস্টওয়ার্ড মুভমেন্টস অ্যান্ড রিটার্ন টু দ্য রাজস্থান অন দ্য চেঞ্জিং উইন্ডস অ্যাসোসিয়েটেড উইথ দ্য মনসুন। আবার যখন মনসুনের উইন্ডসটা চেঞ্জ হবে, রিভার্স হবে, তখন আবার ফেরত চলে আসবে তারা। অ্যান্ড দিস মুভমেন্টস উইল সিজ অ্যাজ সোয়ামস বিগিন টু বিকাম লেস মোবাইল, দ্য সোয়ামস আর লেস লাইকলি টু রিচ নেপাল, বাংলাদেশ অ্যান্ড সাউথ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু এক্সপার্ট। তো তাদের নেপাল, বাংলাদেশ বা ভুটানে কিন্তু যাওয়ার বা সাউথ ইন্ডিয়া যাওয়ার কিন্তু তাদের সেরকম কিন্তু চান্সেস কম আছে, সেরকমই এক্সপার্টরা বলেছে। ইজ অ্যাডিকুয়েট অ্যাকশন বিন টেকেন, অ্যাডিকুয়েট অ্যাকশন কি নেওয়া হয়েছে? তো ইন্ডিয়ান অফিসিয়াল লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার টু হ্যাভ blamed Pakistan for not spraying adequate pesticides to stem the nascent population, যেটা আগেই বললাম, তারা পাকিস্তানের তরফ থেকে ন্যাসেন্ট পপুলেশন যেই লোকাল সোয়ার্মের সেগুলোকে কন্ট্রোল করা হয়নি। ইট ওয়াজ বিন পার্ট অফ দ্য প্রোটোকল অফ মেনি ইয়ার্স, যেখানে এটা প্রোটোকল হিসেবেই কিন্তু বহু বছর ধরে চলে আসছে যে তারা এগুলোকে কন্ট্রোল করবে তাদের দেশে। ফর এন্টোমোলজিস্ট ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান টু কন্ডাক্ট বর্ডার মিটিংস অ্যান্ড ডিভাইড পেস্ট কন্ট্রোল রেসপন্সিবিলিটিস,
তারা নিজেদের মধ্যে ডিভাইড করে নেয় পেস্ট কনসার্ন রেসপন্সিবিলিটি, এটাই চলে আসছে এতদিন ধরে। While the lack of funds and inadequate monitoring have been a problem for many years, as the FAO has frequently pointed out, the novel coronavirus pandemic this year has caused unusual focus on natural disaster such as cyclone as well as locust attack. তো যেটা এই যে FAO এটা পয়েন্ট করেছে যে নোভেল করোনা ভাইরাস প্যান্ডেমিক একটা আনইউজুয়াল ফোকাস করেছে এই ন্যাচারাল ডিজাস্টার সাচ এস সাইক্লোন এবং লোকাস্ট অ্যাটাকসের উপর। ওয়াইল মানে আগে কিন্তু এতটা ফোকাস হতো না, এবার কিন্তু বেশি ফোকাস হয়েছে, ইভেন FAO বলেছে। ওয়াইল লোকাস আর আনলাইকলি টু বি আ থ্রেট ইন আরবান সেন্টার অ্যাজ দে ডু নট হ্যাভ মাচ টু ফিড অন, দ্য ন্যাশনাল লকডাউন হ্যাজ মেড দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য পেস্টিসাইড অ্যাজ ওয়েল অ্যাজ is transportation difficult, okay, with labor also not being available easily due to the lockdown. This could affect spraying operation and as a result allow the locust to cause significant damage. তো বুঝতে পারছো এখন প্যান্ডেমিকের সময়, লকডাউনের সময় কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অ্যাভেলেবেল লেবার পাওয়া যাচ্ছে না, পেস্টিসাইড পাওয়া যাচ্ছে না। অ্যান্ড এক্সপিরিয়েন্স শোজ দ্যাট এ লোকাস্ট প্লেগ ইউজুয়ালি ফলোজ a 1 to 2 year cycle after which there is a full or 8 to 9 there is a lull for 8 or 9 years, মানে 1 থেকে 2 বছর তারা কন্টিনিউ এরকম ড্যামেজ করার পর 8 থেকে 9 বছর তারা সেরকমভাবে ড্যামেজ করে না। অ্যান্ড হাউএভার স্ট্রং ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপলস আর এক্সপেক্টেড টু বিকাম মোর frequent weighted by an overall trend of warming ocean. This phenomenon could trigger regular locust infestation. এবং যেহেতু এটা রেগুলার ফেনোমেনন হয়ে গেছে, এই যে ইন্ডিয়ান পজিটিভ পোল যেটা বললাম, ইন্ডিয়ান ওশিয়ান ডায়াপোলের যে পজিটিভ হওয়ার ব্যাপারটা সেটা খুব বেশি করে ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে ওয়ার্মিং ওশিয়ানকে, তাহলে এই ফেনোমেননটাও যে লোকাস্ট সোয়াম্পকে অ্যাটাক করার ফেনোমেননটাও কিন্তু একটা রেগুলার একটা ফেনোমেনা হয়ে যেতে পারে এই কনটেক্সটে। তো এটাই ছিল আজকের মতো। তোমাদের ভিডিওটি লাইক করলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।